একটা সাইড দেখি, আমি জাতীয় রাজস্ব বোর্ড, আমার কাজ হচ্ছে রেভিনিউ আর্ন করা, সরকার বাজেটের সাইজ ঠিক করে দেন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউকে একটা টার্গেট দেন যে এই টাকাটা আপনাকে আদায় করতে হবে। আরেকটা বড় কাজ হচ্ছে রিসোর্স অ্যালোকেশন, যেটা আমাদের ফাইনাল ডিভিশন করে যে টোটাল গভর্নমেন্ট সাইজটা কীভাবে খরচ করা হয়। এবং আজকে যেমন আমাদের ছোট ভাই যেটা বললো যে আমাদের শিক্ষাখাতে জিডিপি 5 থেকে 6% বরাদ্দ থাকা উচিত, অথবা বাজেটের 14-15% বরাদ্দ, এটা কেউ কিন্তু দ্বিমত পোষণ করবে। কিন্তু মুশকিলটা হলো আমাদের দেশে এখনো কর সংস্কৃতি ওইভাবে তৈরি হয়নি। আমরা এখনো কর দেওয়ার থেকে কর ফাঁকি দেওয়াটাকে বাহাদুরি মনে করি, যে কারণে পৃথিবীর ওয়ান অফ দ্য লোয়েস্ট ট্যাক্স জিডিপি হচ্ছে আমাদের, এখনো 7.4%। তা আমরা যদি শিক্ষায় যদি জিডিপি 6% খরচ করি, তাহলে আমাকে জিডিপির কমপক্ষে 25% ট্যাক্স আদায় করতে হবে। তা আমি যদি জিডিপির 7.4% ট্যাক্স আদায় করি, তাহলে আমার বাজেটের সাইজ আমি বড় করার সুযোগ নাই। তারপরও আমরা জিডিপির প্রায় 13-14% বাজেট করি টোটাল। সুতরাং এটা তো একটা বড় ফেক। এখন এটা যখন আমরা ভাগ করব, কোনটা ডেফিনেটলি স্বাস্থ্য, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা খাত, এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যে এই জায়গাগুলো গুরুত্ব দিতে হবে। তো এই পাই যখন আপনি ভাগ করবেন, তখনই অটোমেটিকলি প্রশ্ন আসবে, আপনি যখন স্বাস্থ্য এবং শিক্ষায় বরাদ্দ বাড়াবেন, কমাবেন কোথা থেকে? আপনারা নিশ্চয়ই বলবেন যে আমরা কমাতে চাই না, তাহলে বাড়াবেন কীভাবে? ট্যাক্স বাড়াতে হবে, হুইচ ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। আজকেও আমরা এখানে যেটা শুনলাম যে আমাদের করের বোঝা কমাতে হবে সব দিক থেকে। আমাদের ডাইরেক্ট ট্যাক্সের কথা যেমন আসলো, যে ইনফ্লেশন 9% অ্যাডজাস্ট করলে আমরা আসলে জাস্টিস করি নাই, ট্যাক্সেবল লিমিট কেন আমরা বাড়াতে পারি। কিন্তু বাস্তবতাটা হলো আমাদের দেশে যে পরিমাণ ট্যাক্স পেয়ারগণ ট্যাক্স রিটার্ন দেন, আপনার সঙ্গে অবাক হবেন, অ্যারাউন্ড 45 লাখ ট্যাক্স রিটার্ন আমরা বছরে পাই। তার মধ্যে প্রায় 30 লাখ ট্যাক্স রিটার্নই হচ্ছে তারা ট্যাক্সেবল থ্রেশহোল্ডের নিচে ইনকাম দেখায়। এর মানে হচ্ছে যে এই 2/3 30 লাখ কিন্তু ট্যাক্স দেন না। আবার আমরা যখন এই থ্রেশহোল্ডটাকে আরেকটু বাড়িয়ে দিই, এক্সিস্টিং যে 15 লাখ ট্যাক্স দেয়, এদের একটা বড় অংশ সিলিংয়ের নিচে চলে যায়। আর যেহেতু আমাদের যারা মার্জিনাল ট্যাক্স পেয়ার, তারা বছরে 5,000 টাকা ট্যাক্স দেয়, তো বছরে 5,000 টাকা কিন্তু যদি আপনি ডেইলি কনভার্ট করেন, এটি কিন্তু খুব বেশি টাকা না। দিনে হয়তো 20 টাকা হলেও বছরে 700 আরও বেশি টাকা। তো যেহেতু রাষ্ট্রটা আমাদের সবার, সারা পৃথিবীর নিয়মই হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের যারা মালিক, রাষ্ট্রের যারা পরিবারের সদস্য, তাদেরকে ট্যাক্স দিতে হবে। এবং যে কথাটা বারবার বলা হচ্ছে, বৈষম্য কমানোর জন্য যেটা রাস্তা, সেটা হচ্ছে যাদের সামর্থ্য বেশি তারা বেশি ট্যাক্স দিবে, যাদের সামর্থ্য কম তারা কম ট্যাক্স দিবে। যদি একটা কথা এসছে যে আমরা বড় লোকের ট্যাক্স কমিয়েছি, কিন্তু বাস্তবতা তা না। আপনি দেখবেন যে এই প্রথম গতবার এবং এবার আমরা মার্জিনাল ট্যাক্সের যেটা 25% ছিল, সেটাকে 30% নিয়ে গেছে। এবং যাদের ইনকাম বছরে অ্যারাউন্ড 35 লাখ প্লাস, তারা কিন্তু এখন 30% দিবে। তার মানে 5% ট্যাক্স বেশি বাড়ানো হয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা। অন্যদিকে যে কথাটা ছোট ভাই ইকোনমিক্সের ছাত্র বলেছেন, কোনো অবস্থাতেই দেশে কালো টাকা সাদা করার জন্য কোনো ব্ল্যাঙ্কেট এক্সেপশন দেওয়ার কোনো উচিত না। আমিও তার সাথে একজন নাগরিক হিসেবে শতভাগ একমত। কিন্তু মুশকিল হলো আমাদের ওভারঅল ইকোনমিকে আসলে আমরা পুরোপুরি ফর্মাল করতে পারিনি। অনেক কিছুই নানা কারণে ইনফর্মাল থেকে, যেমন আমাদের ভাইয়েরা বিদেশে কষ্টার্জিত টাকা উপার্জন করে, তারা হয়তো অনেক সময় দেখে যে ব্যাংকিং চ্যানেলে পাঠানো হচ্ছে, অন্যভাবে পাঠালে বেশি টাকা পাওয়া যায়, অথবা অন্য কোনো কারণে তারা ফর্মাল চ্যানেলে পাঠানো, এই টাকাটা কিন্তু অপ্রদূষিত হয়ে গেল। এখন ঢাকায় সে একটা বাড়ি কিনলো বা বাড়ি করলো, একটা ফ্ল্যাট কিনলো, সে তো এটা দেখাতে পারছে না। ওইটার জন্য একটা আলাদা রেভিনিউ রাখা হয়েছিল। আপনারা জেনে খুশি হবেন যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ওনারা দায়িত্ব নেওয়ার পর সাথে সাথেই এসেই কিন্তু কালো টাকা সাদা করার যে একটা ব্ল্যাঙ্কেট ছিল 15% ট্যাক্স দিয়ে, সেটাকে বাতিল করা হয়েছে গত বছর। আর এখনকার আইনে এরকম কোনো প্রস্তাব দেওয়া হয়নি যে কারো কালো টাকা থাকলে সে ট্যাক্স দিয়ে সাদা করতে পারবে। নো, এটা বলা হয়েছে কারো যদি লিগাল ইনকাম থাকে এবং কোনো কারণে অপ্রদূষিত হয়ে থাকে, তাও কেবলমাত্র কনস্ট্রাকশন সেক্টর, মানে বাড়ি বানানো বা
ফ্ল্যাট কেনার ক্ষেত্রে এটার কারণ হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরের সাথে আমাদের ব্যাপক জনগোষ্ঠী জড়িত। অনেকেই ধারণা করছেন, বিশেষ করে রিহাব বলছেন যে এই সুযোগটা না থাকলে আমাদের কেনাবেচা কম হবে, প্রোডাকশন কম হবে, আলটিমেটলি দেশের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। সেই বিবেচনায় আমরা এটা কন্টিনিউ করেছিলাম, কিন্তু 5 গুণ বাড়িয়ে, মানে আগে যেই টাইপ দিতে হতো তার 5 গুণ বাড়িয়ে করেছি। তারপরেও এটা নিয়ে কিন্তু ব্যাপক রিয়াকশন আমরা পেয়েছি, এবং বিশেষ করে বর্তমান অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় গুণ হচ্ছে জনস্বার্থে কিন্তু ওনারা যে কোনো মতামতটা গ্রহণ করেন। আমার ধারণা যে আগামীকালকে এটা নিয়ে বিশদ আলোচনা হবে, এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় একটা সিদ্ধান্ত নেবেন এই বিষয়ে, যে ইভেন এইটাও থাকবে, আর অন্য কোনো ফর্মে আমাদের আইনে এখন আর কালো টাকা সাদা করার কোনো বিধান নাই। এটাই হচ্ছে বাস্তব। যেমন আমার এক ছোট ভাই বলেছে যে আমি সকালবেলা ব্রেকফাস্ট স্কিপ করি, কারণ ওটা একটা রিসার্চ করেছে, এবং রিসার্চের একটা প্রেজেন্টেশন আমাদের মেয়েরও তারা দিয়েছে, আমরা মনোযোগ সহকারে শুনেছি। এটাই রিয়েলিটি, এটাই সত্য কথা, যে আসলে এটাই বাস্তবতা। আমরা যারা সবাই সাধারণ পরিবার থেকে উঠে এসেছি, আমি নিজেও টিউশনি করে পড়াশোনা করেছি গোটা জীবন, একদম ইন্টারমিডিয়েট থেকে, এবং আমরা সবাই কিন্তু একই রকম। আমাদের পূর্বপুরুষরা সবাই হয়তো কারো 2 পুরুষ আগে, কারো 3 পুরুষ আগে, কারো 5 পুরুষ আগে, সবাই কৃষিজীবী ছিল। আমরা সেটা দেখেছি, এবং এটাই সত্য যে আমরা অনেকেই আসলে আমাদের এই যে দেখবেন আগের জেনারেশনের আমাদের সবার কিন্তু ঘরবাকৃতিটা অনেক বেশি ছিল। এখন দেখেন আমাদের বাচ্চা কাচ্চা সব আমার চেয়ে লম্বা, অন্তত 5 ইঞ্চি 6 ইঞ্চি লম্বা। এর মানে হচ্ছে এই জেনারেশন তারা পুষ্টিটা ভালো করে পেয়েছে। আমাদের ছোটবেলায় আমরা কবে ডিম খেতাম কালে বদলে, আর এখন বাচ্চারা প্রতিদিন কিন্তু প্লেটে ডিম থাকে। এইটুকু ক্যাপাবিলিটি পেয়েছে। আমরা আসলে বিস্কিটের ক্ষেত্রে কিন্তু 200 টাকা পর্যন্ত হাতের তৈরিগুলো কিন্তু হাতের তৈরিগুলোকে কিন্তু আমরা এক্সেম্পশন দিয়ে রেখেছি। এখানে ডিলেমা হচ্ছে আমরা বাজেট বড় করতে চাই, আমরা শিক্ষায় আরো বেশি বড় করতে চাই, স্বাস্থ্যে আরো বেশি বড় করতে চাই। আমার যদি বাজেট বড় হয় আর রেভিনিউ কালেকশন কম হয়, তাহলে কিন্তু আমার ঋণ বেড়ে যায়। এবং আপনারা ঋণের সবচেয়ে বড় প্রবলেমটা হলো, আমি রাষ্ট্রীয়ভাবে যত বেশি ঋণ করবো, এর মানে আমি পরের জেনারেশনের উপর ঋণের ভাগটা চাপিয়ে দিয়ে গেলাম। এই জেনারেশন কম ট্যাক্স দিল, তারা বেশি ভোগ করলো, তার মানে তার কাছে ডিসপোজাবল ইনকাম বেশি থাকলো, এবং সে পরের জেনারেশনকে ঋণটা চাপিয়ে দিল। কারণ আমাদের ব্যক্তিগত জীবনেও আমরা কেউ চাই না যে আমি যে লাইফ লিড করছি আমার সন্তান তার চেয়ে খারাপ লাইফ লিড করবে। আমরা চাই যে আমার সন্তান যাতে আরও ভালো লাইফ লিড করে। তাহলে আমাদের জাতি হিসেবে আমরা কেন পরের জেনারেশনের উপরে এই বার্ডেন চাপিয়ে দিই? তাহলে যদি আমাকে বার্ডেন চাপিয়ে দিতে না হয়, আমি যদি জনগণের কথা চিন্তা করি এবং সত্যিকার অর্থে যদি আমি রেভিনিউ কালেকশন বাড়াতে না পারি, এখানে রেভিনিউ কালেকশন একদম বাড়ে নেই তা না। আমরা যখন 1972 সালে যখন রেভিনিউ বোর্ড আমরা শুরু করি কালেকশন, তখন মাত্র 167 কোটি টাকা আছে, 167 কোটি। আমরা গত বছর 3,65,000 কোটি টাকা আদায় করেছি। এই টাকাগুলো কিন্তু সাধারণ জনগণের দিয়েছে, ডেফিনেটলি বেড়েছে, কিন্তু এরপরও আমাদের গোটা দেশের জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন আসলে এর ধারে কাছেও আমরা নাই। আমাদের ন্যাশনাল ডেট এখন যতটুকু হয়েছে, এটা 5 বছরের রেভিনিউ কালেকশনের সমান। তার মানে যদি আপনি আগামী 5 বছর একদম না খেয়ে থাকেন, কোনো খরচ 1 পয়সা খরচ না করে, তাও আপনার ঋণ পরিশোধ করতে 5 বছরের রেভিনিউ লাগবে। অনেকেই হয়তো বলেন যে আমাদের বিশেষ করে ইকোনমিক্সের ছাত্র যারা আছে তারা বলবেন যে জাপানের তো 120% হচ্ছে ডেট টু জিডিপি, অথবা আমেরিকারও এটা প্রায় 70-80%। কিন্তু সুবিধাটা হলো ওদের আবার রেভিনিউ কালেকশনের পরিমাণ অনেক বেশি। যেমন ইউরোপিয়ান দেশগুলো প্রায় 45% অফ জিডিপি তারা রেভিনিউ কালেকশন করে। আমরা তো সেভাবে রেভিনিউ কালেকশন করতে পারি। যতদিন পর্যন্ত আমরা রেভিনিউ কালেকশন মেকানিজমটা অটোমেট করতে না পারবো, যতদিন আমরা এফিসিয়েন্সি এনশিওর করতে না পারবো, যতদিন আমরা ইন্টিগ্রিটি ইস্যুটাকে শক্তভাবে দমন করতে পারবো, ততদিন কিন্তু আমাদের রেভিনিউ বাড়ানো সম্ভব না। আমরা এখন সেই চেষ্টাটা করছি যে এন্ড টু এন্ড ডিজিটাইজেশন করে, যাতে করে লোকজনের ট্যাক্স দেওয়াটা অত্যন্ত স্বস্তির হয়। এবং আমরা দেখেছেন গত বছর আমরা অনলাইনে করেছি। আমাদের প্ল্যান আছে আগামী জুলাইয়ের পর থেকে আমরা তরুণদেরকে আমাদের এই ট্যাক্স নেট বড় করার একটা ইনিশিয়েটিভ কাজে লাগবে। দুটো প্ল্যান আমাদের আছে। একটা হচ্ছে আমাদের অডিট সিস্টেম, এটা ম্যানুয়াল ছিল। আমি দায়িত্ব নেওয়ার পরে আমরা বলছি যে না,
অডিট সিলেকশনটা হবে অটোমেটেড, লজিক বেসড। মুশকিল হলো যারা রিটার্ন দিয়েছে পেপারে, তাদের তো কোনো ডাটা আমার কাছে নাই, তাহলে আমি কীভাবে তাদেরগুলো করবো? আমরা এদের ডাটা এন্ট্রি দিব এবং আমরা সেখানে বিশেষ করে ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে সারা দেশে তাদেরকে কাজে লাগাবো। দুটো কাজ হবে এতে, তারা ট্যাক্স রিটার্ন কীভাবে এন্ট্রি দিতে হয় ফিল আপ করতে শিখে যাবে, প্লাস তাদের একটা আমি মনে করি যে রেভিনিউ কালেকশনের সাথে একটা সম্পর্ক, এটা একটা। আরেকটা কাজ আমরা করবো আগামী বছর থেকে, যে আমরা জরিপ করব যে আমাদের আইন অনুযায়ী কার ট্যাক্স দেওয়ার কথা, ভ্যাট দেওয়ার কথা, অথচ তিনি এখনও রেজিস্টার্ড হন নাই। এটা একদম ছোটো ছোটো এলাকায় ধরে ধরে চিরুনি অভিযানের মতো আমরা করবো এবং সেখানেও আমরা স্টুডেন্টকে জরিপ কাজে এনগেজ করবো, সেখান থেকেও ভালো রেজাল্ট আসবে। শিক্ষার ক্ষেত্রে একটা কথা হচ্ছে, এবং এটা খুবই জরুরি, যে গবেষণার ব্যাপারে আমাদের মনোযোগ নেই। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা একটু ভিন্ন, আপনি একটু চেক করে নেবেন। আমাদের যে কোনো কারণেই হোক, গবেষণা কোয়ালিটি রিসার্চ আমাদের দেশ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। অনেক জায়গায় কিন্তু রিসার্চের টাকাও ফেরত যাচ্ছে, তারা কিন্তু খরচ করতে পারে না, এবং এইটা আপনার ডিমান্ড ক্রিয়েট না হলে কিন্তু আপনি বাজেট আসবেন। আপনি যখন দেখবেন যে হ্যাঁ খুব ভালো ভালো রিসার্চ হচ্ছে, এগুলো চমৎকার রেজাল্ট এবং এগুলোর কোয়ালিটি ভালো, ইন্টারন্যাশনাল জার্নালে এগুলো পাবলিশ হচ্ছে, দেশ উপকৃত হচ্ছে, অটোমেটিক্যালি কিন্তু আপনি বাজেট পাবেন। আপনি দেখবেন যে ক্রমাগত যদি আপনি বাজেট ফেরত দেন, কীভাবে বাজেট করাবেন? এই প্রবলেমগুলো আমাদের আসছে। স্বাস্থ্য খাতেও আমাদের গভর্নমেন্ট থেকে আসলে কখনোই বাজেট কমানোর কোনো প্ল্যান থাকে না, কিন্তু এখানে বাজেট খরচ করার যে একটা এক্সপার্টাইজ, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কালকে আমাদের দুই দিকের বাজেটই চূড়ান্ত হবে। আপনার আমরা যে পড়ার করবো সেটাও চূড়ান্ত হবে, একইভাবে আপনার রিসোর্স অ্যালোকেশনটা চূড়ান্ত হবে। আমার ধারণা যে আপনাদের যে মতামতগুলো বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে এবং স্টেক হোল্ডার ডিসকাশনের মাধ্যমে যেটা গিয়েছে, সরকার কিন্তু প্রচুর ডিসকাশন করে স্টেক হোল্ডার। সামহাও হয়তো আমাদের স্টুডেন্টদের প্রতিনিধিত্ব কোনো কারণে হয়তো এটা ফর্মালাইজ না হওয়ার কারণে ফর্মাল হয়নি। আমরা চেষ্টা করবো আগামীবার থেকে যদি একটা ফর্মাল কোনো ফোরাম হয়, বিশেষ করে ইকোনমিক্সের ছাত্রদের, ডেফিনেটলি আমরা তাদের কাছ থেকে শুনতে পারি তাদের ভাবনাগুলো কী। কিন্তু এটা হলো যে এই যে ডিলেমা, যে আমি রেভিনিউ না বাড়িয়ে কীভাবে বাজেট বাড়াবো, আবার আমি কোনো একটা সেক্টর বাড়াতে গেলে যার কমাবো, কীভাবে কমাবো? আমাদের এই দোটানাগুলো আমাদের আছে। আমাদের গভর্নমেন্টের সাইড সত্যিকার অর্থে অনেক বড় হয়ে গেছে, সারা ওয়ার্ল্ডে গভর্নমেন্টের সাইড অনেক স্লিম হয়, স্মার্ট হয়। আমরা সেখান থেকে একটু ধীরে ধীরে ব্যর্থ হয়েছে। নিশ্চয়ই আমাদের নতুন প্রজন্ম এই জিনিসগুলো দেখবে। আমরা খুবই আশাবাদী, আমরা যদি মডার্নাইজ করতে পারি আমাদের রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনকে, আমরা যদি টোটালি ডিজিটাল করতে পারি, আগামী বছর আমরা একটা বড় প্রজেক্ট হাতে নিচ্ছি। আপনারা দেখবেন সেখানে আমাদের প্রচুর কাজ আমরা করবো, যেগুলো ডিজিটালাইজেশনে। আগামী বছর রিটার্ন সাবমিশন আমরা পুরোপুরি অনলাইন করে ফেলতে চাই। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার একটা স্বপ্ন যে আমাদের স্টুডেন্টরাই তাদের আত্মীয় স্বজনদেরকে হেল্প করবে, লাগে তারা একটা ছোট্ট ফি নিবে এবং সেটা করবে, সেটাও আমরা অপেন করে দিব। আমাদের যারা এরকম করতে চায়, যদি কেউ দিতে চায়, এটা সম্ভব। আমরা অত্যন্ত আশাবাদী আমাদের তরুণ প্রজন্ম যেভাবে দেশকে নিয়ে ভাবছে, ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর বাংলাদেশ পাবো। এটা সত্য কথা যে আমাদের দুই দিকেই চিন্তা করতে হবে। আমার যেমন খরচ কমাতে হবে, আমি একটা শুধু মেসেজ দিই যে বর্তমান সরকার কতটুকু জনস্বার্থের ব্যাপারে সংবেদনশীল। বাংলাদেশের ইতিহাসে যে ঘটনা ঘটে, যে কখনো বাজেট কমেছে, সেটা কিন্তু কম বাজেট করেছে। আদারওয়াইজ এই বাজেট আরও 1 লক্ষ কোটি টাকা বাড়ত। এবং আমার ছোটো ভাই যেটা বলেছে, ট্যাক্স আরও বাড়ত। কারণ আপনি যখন 1 লাখ কোটি টাকা বাজেট বাড়াবেন, এর মানে এই টাকাটা কে দিবে? ডেফিনেটলি জনগণ। জনগণের স্বার্থ চিন্তা করেই কিন্তু ওনারা খরচটাকে কমিয়ে এনে বাজেটের সাইজটা ছোট করছে, যাতে করে জনগণের উপরে আরো করের বোঝা না যায়। এবং বাস্তবতা হলো আমাদের দেশে আমরা এখনো যে কেন ট্যাক্সেশন দিই, যে যার বেশি সামর্থ্য সে বেশি ট্যাক্স দিবে এবং দরিদ্র ট্যাক্স দিবে না। আমরা কিন্তু আসলে এখন পর্যন্ত অনেক দূরে আছি। বাংলাদেশ যখন রাষ্ট্রের জন্ম হয় তখন 90% ট্যাক্স দিত ইনডাইরেক্ট ট্যাক্স, এখন সেটা এসে দাঁড়িয়েছে 66%। স্টিল ইট ইজ ভেরি ভেরি হাই। এটাকে রিভার্স করতে হবে। আমরা যখন ডাইরেক্ট ট্যাক্সের পরিমাণ বাড়াতে পারবো, তখন আমরা বড় থেকে ট্যাক্স করছি। এবং এখানে আপনারা জানেন সুশাসন একটা বড় ফ্যাক্টর, যেখানে সত্যিকার অর্থে ইনডাইরেক্ট ট্যাক্স যারা দেয় তারা সংগঠিত না, ডাইরেক্ট ট্যাক্স যারা দেয় অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল,
এবং তারা প্রচুর খরচ করতে পারে ট্যাক্স প্ল্যানিংয়ের জন্য, অ্যাভয়েডেন্সের জন্য, এমনকি ইভেশনের জন্য। গরিবরা কোনোভাবে এটা অ্যাভয়েড করতে পারে না। পানি কিনলে তার ট্যাক্স দেওয়া যায়, অথবা আমার ছোট ভাই যেটা বললো যে পাউরুটি বিস্কুট কিনলে তার ট্যাক্স দেওয়া যায়।